প্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই বাড়িতে সুস্থ স্বাভাবিক ভালো আছো। আজকে আমরা ক্লাস 7-এর সেকেন্ড টার্মের সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতার নাম মাতৃভাষা। মাতৃভাষা কবিতাটির লেখক, যার নাম কেদারনাথ সিং। কেদারনাথ সিং আমাদের সবার কাছে বা সকলেরই কাছে একজন পরিচিত কবি হিসাবে নন, কারণ তাঁর লেখা আমরা অনেকেই হয়তো পড়িনি, হয়তো অনেকে পড়ে থাকলেও সেই রকমভাবে এই কবির সঙ্গে আমাদের পরিচয় নেই। তাই কবি সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করছি। কেদারনাথ সিং হিন্দি ভাষার বিখ্যাত কবি ও সাহিত্যিক। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1934 খ্রিস্টাব্দের 7 জুলাই উত্তরপ্রদেশের বালিয়া জেলার ছাকিয়াতে কবির জন্ম। তিনি ছোট থেকেই সাহিত্যের প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন। তাই আমরা আজকে বাংলা সাহিত্যের একটি কবিতা, তাঁর লেখা, আমরা আলোচনা করছি। শুধু তাই নয়, আমরা যদি দেখতে যাই, তিনি অনেকগুলো পুরস্কারও পেয়েছেন। পুরস্কারের দিক দিয়ে যদি বলতে যাই, তার আগে আমরা দেখে নিব তার বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থ রয়েছে। তার বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে যেমন আভি বিলকুল অভি, এটা একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। তারপরে যেমন রয়েছে জমিন পাক রহি হ্যাঁ ইত্যাদি। এইরকম অনেকগুলোই তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ রয়েছে। তিনি 2013 সালে জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হন। তিনি বর্তমান সময়ের কবি। তিনি হিন্দি ভাষার কবি হয়েও বাংলায় কি লিখেছেন? না। তাহলে এই কবিতাটি আমরা পেয়েছি বাংলাতে, তার কারণ হচ্ছে এই কবিতা বাংলাতে তর্জমা করা হয়েছে। যে তর্জমা করেছে তার নাম তোমরা পাঠ্য বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় কবি পরিচিতি যেটা রয়েছে তার নিচের দিকে যদি দেখো, তাহলে দেখতে পাবা ওখানে লেখা আছে তর্জমা করেছে মল্লিকা সেনগুপ্ত। আমি আবারও বলছি, খুব মনে রাখার বিষয় এবং খুব মূল্যবান প্রশ্ন যে মাতৃভাষা কবিতাটি কে বাংলায় তর্জমা করেছিলেন বা করেন। তাহলে আমাদেরকে উত্তর লিখতে হবে যে মাতৃভাষা কবিতাটি বাংলায় তর্জমা করেছিলেন মল্লিকা সেনগুপ্ত। বাংলায় তর্জমা করেছিলেন মল্লিকা সেনগুপ্ত। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এখানে, যেহেতু কেদারনাথ সিং বাংলার কবি নন, তিনি হচ্ছে হিন্দি ভাষার কবি। তাহলে হিন্দি ভাষার কবির লেখা আমরা বাংলাতে পড়ছি কার জন্য? সেটা হচ্ছে মল্লিকা সেনগুপ্তের জন্যই। কারণ তিনি হিন্দি কবিতাকে বাংলাতে তর্জমা করেছেন। তাই এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখার চেষ্টা করবে। তারপরে বলা হচ্ছে যে এই মাতৃভাষা
মাতৃভাষা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মাতৃভাষা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যদি এই রকম কোনো প্রশ্ন আসে তাহলে আমাদের উত্তরে লিখতে হবে অকাল মে সারস। এই কাব্যগ্রন্থ থেকে মাতৃভাষা কবিতাটি নেওয়া হয়েছে। তার মানে মাতৃভাষা কবিতাটি হচ্ছে আকাল মে সারস কাব্যগ্রন্থের অন্তর্গত। এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে আমরা দেখে নেব এই কবিতার সার সংক্ষেপ কী রয়েছে, কি বলতে চাওয়া হয়েছে এই কবিতায়। কবিতার নাম দেওয়া হয়েছে মাতৃভাষা। মাতৃভাষা বলতে আমরা কি বুঝি? তাহলে প্রথমেই বলতে হয় মাতৃভাষা হচ্ছে যে ভাষায় আমরা কথা বলি, সেটাই কি আমাদের মাতৃভাষা? শুধু এইটুকু বললে নয়, আরও এর সঙ্গে বলতে হয় যে ভাষা গোষ্ঠী বা যে ভাষা অঞ্চলে আমার জন্ম এবং সেই ভাষাতেই আমি কথা বলি, সেটাই হচ্ছে আমার মাতৃভাষা। অর্থাৎ জন্মগতভাবে আমি যে ভাষা পেয়েছি, জন্মগতভাবে যে ভাষা আমি ব্যবহার করে বড় হয়েছি, সেটাই হচ্ছে মাতৃভাষা। তাহলে কেদারনাথ সিংয়ের মাতৃভাষা কি? কেদারনাথ সিংয়ের মাতৃভাষা হচ্ছে হিন্দি, কারণ তিনি হিন্দির কবি, তাই তার মাতৃভাষা হচ্ছে হিন্দি। এবার তোমাদের নিজ নিজ মাতৃভাষা কি? এটাও একটা প্রশ্ন, যে তোমাদের নিজ নিজ মাতৃভাষা কি। তাহলে যে যে মাতৃভাষায় জন্মগ্রহণ করেছ এবং সেই ভাষাকে অবলম্বন করে বড় হয়েছ, সেই ভাষাটাই হচ্ছে মাতৃভাষা। সেটা হিন্দি হতে পারে, বাংলা হতে পারে, উর্দু হতে পারে, মারাঠি হতে পারে, গুজরাটি হতে পারে, ইংলিশ হতে পারে, এভরিথিং, সেটা অনেক রকমের হতে পারে। তো এর যে সার সংক্ষেপ সেটা আমরা দেখে নেব। মাতৃভাষার সঙ্গে কবির আত্মার সম্পর্ক। মাতৃভাষার কথা বলতে না পারলে বা মাতৃভাষাতে কথা বলতে না পারলে তার জীব, তার বলতে এখানে কথকের জীব অসাড় হয়ে আসে। অসাড় মানে কি? অকেজ, অর্থাৎ চুপচাপ থেকে যায়। জীব অর্থাৎ জিহ্বা যেটা, সেটা নড়াচড়া হয় না, অকেজ হয়ে যায়, কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। কখন? যখন কথক তার নিজ মাতৃভাষাতে কথা বলতে পারে না, তখন তার জীব যেন অসাড় হয়ে যায়, অর্থাৎ কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে। এখান থেকেই আমরা পরিষ্কার বুঝতে পারছি যে কথক তার মাতৃভাষার প্রতি কতটা দুর্বল এবং শ্রদ্ধাশীল, তার মাতৃভাষাকে কতটা তিনি ভালোবাসেন। তারপরে কবির অন্তরাত্মা তখন দুঃখে কেঁদে ওঠে। যখন নিজ মাতৃভাষাতে কথা বলতে পারে না কথক, তখন তার হৃদয় কেঁদে ওঠে, তার আত্মা কেঁদে ওঠে। যেমন ধরো একজন কবি, অর্থাৎ আমাদের কবির কথাই বলছি, কেদারনাথ সিং, ইনি হচ্ছেন হিন্দি ভাষার কবি। ইনি যদি হিন্দি ভাষায় কথা বলতে না পায়, তাকে যদি বাংলা ভাষাতে কথা বলতে হয় বা ইংরেজিতে বলতে হয়, তাহলে তার হৃদয় থেকে এক ধরনের কান্না নিঃসৃত হয়, তিনি প্রচুর কষ্ট পান। তোমার ক্ষেত্রেই ধরো, তুমি যে ভাষার স্টুডেন্ট, সাপোজ মনে করো তুমি বাংলা ভাষার বা আমি বাংলা ভাষার, তাহলে আমার মাতৃভাষা হচ্ছে বাংলা। আর আমার মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও আমাকে যদি ইংলিশে কথা বলতে হয়, হিন্দিতে কথা বলতে হয়, তাহলে আমার যে হৃদয়, আমার যে অন্তরাত্মা, সেটা কি হচ্ছে? তৃপ্তি পাচ্ছে না, কারণ ওটা আমার মাতৃভাষা নয়। যখন অন্য কোনো ভাষায় কথা বলতে হয়, তখন নিজ আত্মা যেন সন্তুষ্টি লাভ করতে পারছে না। এটাই আমাদের কথক এই কবিতায় প্রকাশ করলেন।
তারপরে বলছে, উদাহরণস্বরূপ যেমন বলেছেন কবি, যে ধরো একটা পিঁপড়া, পিঁপড়া কি করে? পিঁপড়া সারা দিন নিজের রুজি রোজগারের জন্য, নিজের খাদ্যের সন্ধানের জন্য নিজ বাসা ছেড়ে, নিজ ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে সারা দিন একটা পিঁপড়া কি করে? এখানে ওখানে ঘোরাফেরা করে। এর উদ্দেশ্য হচ্ছে খাদ্যর যোগান বা খাদ্য সংগ্রহ করা। কিন্তু পিঁপড়াটার দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবো যে সেই পিঁপড়াটা যখন সূর্য অস্ত যায় বা যখন তার বাড়ি আসার সময় হয়ে যায়, তখন ঠিক সে নিজ গর্তে ফিরে আসে এবং নিজ গর্তে ফিরে এসে সে যে তৃপ্তি পায়, এই তৃপ্তি সারা দিনের ক্লান্তি যেন দূর করে দেয়। মানুষের ক্ষেত্রেও দেখো, মানুষ কি করে? মানুষ নিজ জীবিকার জন্য, নিজের খাদ্য সংগ্রহের জন্য এক ভাষার স্থান থেকে অন্য ভাষায় যাচ্ছে। যেমন পশ্চিমবঙ্গ থেকে ধরো দিল্লি, মুম্বাই যাচ্ছে। আবার কাজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় দিল্লি, মুম্বাই থেকে আবার মানুষ ওয়েস্ট বেঙ্গলে আসছে, পশ্চিমবঙ্গে আসছে। যখন ওয়েস্ট বেঙ্গলের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ দিল্লিতে যাচ্ছে, তখন তাকে ভাষা ব্যবহার করতে হচ্ছে হিন্দি, কিন্তু সে তৃপ্তি পাচ্ছে না। যখন সে ওখান থেকে ফিরে আসছে আবার নিজ মাতৃভূমিতে, নিজ মাতৃভাষায় বাংলায়, তখন তার অন্তর আত্মা তৃপ্তি পাচ্ছে। ঠিক মুম্বাই, দিল্লির মানুষ যদি বাংলাতে আসে, এখানে এসে তাকে বাংলাতে কথা বলতে হচ্ছে। তার যে নিজ মাতৃভাষা হিন্দি, হিন্দি ভাষায় কথা বলতে পারছে না, তাই বাংলা ভাষায় কথা বলে সেও তৃপ্তি পাচ্ছে না। তাই যখন সে কাজ সমাপ্ত করে নিজ জন্মভূমিতে ফিরে যাচ্ছে এবং নিজ মাতৃভাষায় কথা বলতে পারছে, তখন তার অন্তরাত্মা তৃপ্তি পাচ্ছে। এখানেও পিঁপড়ার ক্ষেত্রেও একই। সারা দিন সে পরিশ্রম করলেও নিজ ভাষাতে, নিজ মাতৃভাষাতে ফিরে এসে সে যেন আনন্দ উপভোগ করছে, সে যেন সুখী হয়ে যাচ্ছে। তারপরে আরও একটা উদাহরণস্বরূপ এলো, আমরা দেখে থাকি কাঠঠোকরা এক ধরনের পাখি। তো কাঠঠোকরা এক ধরনের পাখি, এই পাখিটাকে আমরা দেখি বিভিন্ন গাছে। এদের যে চঞ্চু অর্থাৎ ঠোঁট, ঠোঁট দুটো দেখবে অনেকটা লম্বা হয়। কাঠঠোকরা পাখির ঠোঁট অনেক লম্বা হয় এবং শক্ত হয়। লম্বা শক্ত ঠোঁট দিয়ে সে গাছকে কি করে? ছিদ্র করে। গাছকে ছিদ্র করার পরে সেখানে বাসা তৈরি করে। আর বাসা তৈরি করার পর সেই বাসাতে সে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে। কিন্তু তাকেও কি করতে হয়? জীবিকার জন্য, খাদ্যের সন্ধানের জন্য এক জায়গা থেকে অপর জায়গা যেতে হয়। কিন্তু সেও কি করে? এক সময় নিজ সেই বাসাতে ফিরে আসে, আর নিজের সেই বাসাতে ফিরে এসে সে অনেক অনেক সুখ অনুভব করে থাকে। তার কারণ কি? এটা তার নিজ বাসস্থান, নিজ বাসা, নিজ মাতৃভাষা, নিজ মাতৃভূমি, জন্মভূমি বা তার বাসস্থান। তাই সে কি করছে? এখানে প্রচুর প্রচুর আনন্দ উপভোগ করছে। তাই দিনের শেষে, কাজের শেষে, পরিশ্রমের শেষে ফিরে আসছে নিজ সেই বাসাতে। তারপরে আরও একটি উদাহরণস্বরূপ এসছে, যেমন একটা বিমানকে আমরা দেখি। বিমান কি করে? একটা জাহাজ ঘাঁটি থেকে একটা জাহাজ উড়ে যায় আকাশে। আকাশে উড়তে থাকে কারণ তার চলার যে পথ, সেই পথটা হচ্ছে আকাশপথ। তো আকাশপথে যখন জাহাজটা চলতে থাকে এবং এক সময় দেখা যায় যখন আকাশ লাল হয়ে ওঠে, তার মানে বোঝা যাচ্ছে যে লাল কখন হয়? যখন সূর্য পশ্চিম আকাশের দিকে ঢলে পড়ে, অর্থাৎ পশ্চিম আকাশে অস্ত যায় বা অস্ত যাওয়ার কিছুক্ষণ আগে আকাশটা পুরো লাল হয়ে যায়। এই লাল যে হয়ে যায়, এই মুহূর্তে দেখা যায় যে জাহাজগুলো
যে ঘাঁটি থেকে বা যে বিমানবন্দর থেকে উড়েছিল, আবার সে কি করে কোনো এক বিমানবন্দরে সন্ধ্যের সময় সে অবতরণ করে থাকে বা নেমে থাকে, ল্যান্ড করে থাকে। তাহলে এখান থেকেও পরিষ্কার যে এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে যখন আকাশে উড়ছিল তখন সে কী করছিল, নিজ যে গন্তব্যস্থল, সেই গন্তব্য স্থলের জন্য সে উড়ে যাচ্ছিল, কিন্তু সে সময় তৃপ্তি পাচ্ছিল না। যখনই সে দিনের শেষ অন্তিমকালে সে আবার কি করলো, তার বাসস্থান, তার থাকার জায়গায় যে বিমানবন্দর, জাহাজ ঘাঁটি, সেখানে কি হচ্ছে, নেমে পড়ছে বা ল্যান্ড হচ্ছে। এই রকমই মানুষের জীবনটাও, মানব জীবনটাও ঠিক একই রকমই, সেই পিঁপড়ার মতো, সেই কাঠঠোকরা পাখির মতো, সেই বিমানের মতো, উড়োজাহাজের মতো। যেখানেই থাক না কেন তাকেও এক সময় কর্মের শেষে, কাজের শেষে, খাদ্যের খাদ্য সংগ্রহ করার শেষে নিজ বাসস্থানে, নিজ জন্মভূমিতে, নিজ মাতৃভাষাতে ফিরে আসতে হয়। কিন্তু কবি বলছেন, যখন আমরা অন্য ভাষায় কথা বলি তখন আমাদের অন্তরাত্মা তৃপ্তি পায় না, অন্তরাত্মা যেন ক্রন্দন করে। আর অন্যের মাতৃভাষা ব্যবহার করতে করতে এমন পর্যায়ে এসে যায় যে আমাদের মুখমণ্ডলের মধ্যে যে জিহ্বা রয়েছে, যার সাহায্যে আমরা শব্দগুলো উচ্চারণ করে থাকছি বা শব্দগুলো উলটপালট হচ্ছে না, ঠিকভাবে ব্যবহার হচ্ছে বা প্রকাশ করতে পারছি, সেইখানে বলছে যে জিহ্বাটাও অসাড় হয়ে যাচ্ছে, সেটা যেন কাজ করার ক্ষমতা হারিয়ে যাচ্ছে, নড়াচড়া বন্ধ হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে জিভ আঠালো হয়ে লেগে যাচ্ছে, কথা বেরাচ্ছে না। সেই রকমই অন্যের মাতৃভাষায় যখন কথা বলতে হয় তখন এই বেদনাটা অনুভব করেছে আমাদের কবি, আমাদের লেখক এই ব্যথাটাই অনুভব করেছে। আর এই ব্যথাটাই আমাদের সামনে আমাদের কবি নতুন করে সুন্দরভাবে গুছিয়ে তুলে ধরেছেন। মাতৃভাষার মধ্যেই কবি নতুন ক্ষমতা ফিরে পান। তাই প্রিয় মাতৃভাষার কাছে ফিরে আসার জন্য কবি বারবার আকুল হয়ে ওঠেন। তাই আমরাও যখন বাইরে থাকি, হিন্দি ভাষার জগতে যখন থাকি, তখন নিজ মাতৃভাষাতে ফিরে যাওয়ার জন্য ব্যাকুল থাকি, অধীর আগ্রহে চেয়ে থাকি সেই সময়ের জন্য, কবে আমার সেই নিজ জন্মভূমিতে যেতে পারবো, কবে সে আমার নিজ মাতৃভাষাতে কথা বলতে পারবো। এই হচ্ছে আমাদের এই কবিতার সারসংক্ষেপ। এবার আমরা দেখে নেব কবিতায় কি বলছে। কবিতা যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো আমরা পড়ে পড়ে দেখে নেব যে লাইনগুলোতে কি বলা হয়েছে। প্রথম লাইনেই দেখো বলছে যে পিঁপড়ে যেভাবে ফেরে নিজ গর্তে। পিঁপড়ে হচ্ছে এক ধরনের ক্ষুদ্র ছোট্ট একটি প্রাণী। পিঁপড়ে অনেক ধরনের হতে পারে, লাল পিঁপড়ে, কালো পিঁপড়ে। তো এখানে পিঁপড়ের কথা বলা হলো যে পিঁপড়ে কি করে, যেভাবে ফিরে নিজের গর্তে। পিঁপড়েরও তো প্রাণ আছে, আর যার প্রাণ আছে তার খাদ্যের প্রয়োজন রয়েছে। তাই পিঁপড়াও কি করে, এক স্থান থেকে অপর স্থান যেতে বাধ্য হয় খাদ্য সংগ্রহ করার উদ্দেশ্যে বা জন্যে। তো তারাও কি করে, এক সময় খাদ্য সংগ্রহ করা যখন হয়ে যায়, চাহিদা যখন পূর্ণ হয়ে যায়, তখন তারা কি করে, নিজ গর্তে অর্থাৎ নিজ বাসাতে ফিরে আসে। তারপরে বলছে যে কাঠ ঠোকরা পাখি কাঠে ফিরে, অর্থাৎ কাঠঠোকরা হচ্ছে এক ধরনের পাখি বিশেষ। অনেক পাখি রয়েছে, যেমন টিয়া রয়েছে, কাক রয়েছে, তারপরে চড়ুই রয়েছে, তারপরে ময়না রয়েছে, বিভিন্ন ধরনের পাখি রয়েছে। তো এখানে একটি পাখির নাম উল্লেখ করা হয়েছে, যে পাখিটির নাম হচ্ছে কাঠঠোকরা পাখি। তো এই পাখিও কি করে, যখন তার খাদ্য সংগ্রহ করা হয়ে যায় তখন সে নিজ বাসাতে ফিরে আসে, সেও ফিরে আসে। তাহলে মানুষ কেন ফিরে আসবে না? মানুষও তো একটা প্রাণী, মানুষেরও তো খাদ্যের প্রয়োজন রয়েছে।
মানুষও তো খাদ্যের জন্য নিজ মাতৃভূমি ছেড়ে দিয়ে, নিজ মাতৃভাষা ছেড়ে দিয়ে, জন্মভূমি ছেড়ে দিয়ে অন্যের জন্মভূমিতে গিয়ে অন্যের মাতৃভাষাতে কথা বলে নিজের খাদ্য সংগ্রহ করে আবার ফিরে আসে নিজ জন্মভূমিতে, নিজ মাতৃভাষায়। তারপরে বলা হচ্ছে বায়ুযান। বায়ুযান বলতে বিমান, অর্থাৎ যা বায়ুপথে চলে, অর্থাৎ আকাশ দিয়ে চলে, বায়ুপথে চলে, সেটাই হচ্ছে বায়ুযান। অর্থাৎ বায়ুপথে যে গাড়ি বা যে যন্ত্র চালিত হয়, এখানে বিমান বলতে পারি আমরা, কারণ বিমান বায়ুপথেই চালিত হয়ে থাকে। বায়ুযান একে একে ফিরে আসে লাল আকাশের ডানা মেলে বিমানবন্দরে। বিমানবন্দর বলতে আমরা কি বুঝি? বিমানবন্দর বলতে যেখান থেকে জাহাজ উড়ে যায় এবং আবার ওখানে জাহাজ নামে, অর্থাৎ যে জায়গাতে জাহাজ ওঠানামা করে, কখনো উড়ছে তো কখনো নামছে, এই রকম জায়গাকে বলা হয় বিমানবন্দর। যেমন আমরা বলে থাকি স্টেশন। স্টেশন বলতে আমরা কি বুঝি? স্টেশন বলতে আমরা বুঝি যেখানে ট্রেন এসে দাঁড়ায় আবার ওখান থেকে ট্রেন ছাড়ে, অর্থাৎ দাঁড়ানো এবং ছাড়া দুটোই হয়ে থাকে, সেটাকে আমরা বলি স্টেশন। যেমন বলে থাকি বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড বলতে যেখান থেকে বাস ছাড়ে আবার কোথাও থেকে বাস এসে ওখানে দাঁড়ায়, সেটাকেই বলে বাস স্ট্যান্ড। তাহলে বিমানবন্দর হচ্ছে যেখান থেকে বিমান উড়ছে আবার বিমান নামছে, সেই স্থানকে, সেই জায়গাকে বলা হচ্ছে বিমানবন্দর। তো এখানেও বলল বায়ুযান একে একে ফিরে আসে, অর্থাৎ বিমানগুলো একে একে ফিরে আসছে। একই সঙ্গে তো আসবে না, বিভিন্ন বিমানের বিভিন্ন রকম টাইম রয়েছে। যার যখন টাইম উড়ার তখন সে উড়ছে, যখন যার টাইম নামার তখন সে নামছে। তারপরে বলল লাল আকাশে ডানা মেলে। লাল আকাশ বলতে সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যায় তার কিছুক্ষণ আগে যদি আমরা আকাশের দিকে তাকাই তাহলে একটা জিনিস লক্ষ্য করব যে আকাশটা পুরো লাল হয়ে যায়। সেই লাল আকাশেরই কথা বলল, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ আগের কথা বলছে, যে জাহাজগুলো অর্থাৎ বিমানগুলো নেমে আসছে। কোথায় নেমে আসছে? তাহলে বিমান বন্দরে নেমে আসছে। তারপরে বলা হচ্ছে ও আমার ভাষা। ও আমার ভাষা। আমার বলতে কথক নিজের কথা বলেছে, অর্থাৎ কবির যে মাতৃভাষা, আমি আগেই বলেছি কবির মাতৃভাষা হচ্ছে হিন্দি। কবির মাতৃভাষা হচ্ছে হিন্দি, অর্থাৎ কবিও ফিরে যেতে চাইছেন, কবিও যেতে চাইছেন নিজ জন্মভূমিতে, নিজ মাতৃভাষার কাছে ফিরে যেতে চাইছেন। এমন কোন মানুষ রয়েছে নিজ জন্মভূমিকে ঘৃণা করে? এমন কোন মানুষ রয়েছে নিজ মাতৃভাষাকে ঘৃণা করে? নেই, একটাও নেই। তুমি পৃথিবী জুড়ে যদি খোঁজ করো তবুও একটারও দেখা পাবে না। কেন পাবে না? এমন কোনো মানুষ হয়ই না যে নিজ জন্মভূমিকে ঘৃণা করে, নিজ জন্মভূমিকে ঘৃণা করে, নিজ মাতৃভাষাকে ঘৃণা করে, এরকম মানুষ হয় না। প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জন্মভূমিকে যেমন ভালোবাসে, নিজ নিজ মাতৃভাষাকেও ভালোবাসে। তাই সে সব থেকে বেশি কথা বলে আনন্দ পেয়ে থাকে নিজ মাতৃভাষাতে। তারপরে বলা হচ্ছে আমি তোমারই ভিতরে ফিরি। তোমারই ভিতরে ফিরি, এ লাইনটা খুবই ভালো লাইন একটা। যেহেতু কবি বলছে আমি তোমারই ভিতরে ফিরি, তাহলে এখানে যদি কোশ্চেন হয় এরকম যে আমি তোমার ভিতরেই কি করি, তাহলে তোমার ভিতরে ফিরি। কোশ্চেন এরকম হতে পারে, বলা যায় না, কারণ যে এই লাইনটা খুবই একটা ভালো লাইন, ইম্পর্টেন্ট লাইন, যে আমি তোমারই ভিতরে ফিরি। তাহলে কবি কার ভিতরে ফিরে? তাহলে নিজ মাতৃভাষার ভিতরে ফিরতে চান, কবি নিজ জন্মভূমিতে ফিরতে চান, নিজের মাতৃভাষায় ফিরতে চাইছেন। তারপরে বলা হচ্ছে চুপ করে থাকতে থাকতে যখন আমার জীব অসাড় হয়ে যায়। চুপ করে থাকতে থাকতে, অর্থাৎ অন্যের ভাষা তো আমি বুঝি না, অন্যের মাতৃভাষা আমি বুঝি না,
আমি যেটা ভালো জানি, যেটা ভালো বুঝি, যেটা ভালো বলতে পারি, সেটা হচ্ছে আমার নিজ মাতৃভাষা। কিন্তু আমি তো অন্যের মাতৃভাষা বুঝি না, বা বলতে পারি না, বা বলতে পারলেও আমার যে মন, আমার যে প্রাণ, অন্তরাত্মা ওই ভাষা বলে, ওই ভাষা শুনে তৃপ্তি পাই না। তাই আমাকে অনেক সময় কি করতে হয়, চুপ থাকতে হয়। কিন্তু কতক্ষণ চুপ থাকবো? চুপ থেকে 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 এমন একটা পর্যায় এসে দাঁড়িয়েছে যে আমার জিভ অসাড় হয়ে গেছে। অর্থাৎ অসাড় বলতে অবশ হয়ে যাওয়া, অর্থাৎ নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া। যদি আমরা কথা না বলি তাহলে জীবের কি প্রয়োজন? জিহ্বার তো কোনো প্রয়োজন নেই, কারণ যে আমরা তো কথা বলছি না। তাহলে কথা বলার জন্য জিহ্বার একটা গুরুত্ব রয়েছে। কিন্তু আমি তো অন্যের মাতৃভাষা বুঝি না, বা বলতেও পারি না, বা বলতে পারলেও বুঝতে পারলেও আমার যেহেতু মন চাইছে না, আমার মন তৃপ্তি পাচ্ছে না, তাই ওই ভাষা বলতেও ইচ্ছা করছে না। আর যখন বলতে ইচ্ছা করছে না, তখন আমি চুপচাপ থাকছি। আর চুপ থেকে 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 আমার সেই জিহ্বা যেন কথা বলার ক্ষমতা হারিয়ে দিচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, তার নড়াচড়া বন্ধ হয়ে যাচ্ছে। এ লাইন থেকে পরিষ্কার যে কবি অর্থাৎ কথক তার নিজ মাতৃভাষাকে কতটা ভালোবাসে, এই লাইনটির মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন। তার মনের কথা, হৃদয়ের কথা, অন্তর আত্মার কথা তিনি প্রকাশ করেছে ব্যাকুল কণ্ঠে, খুব দুঃখের সঙ্গে প্রকাশ করেছে। কতটা নিজ মাতৃভাষাকে স্নেহ করলে, নিজ মাতৃভাষাকে ভালোবাসলে, নিজ মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হলে এমন বাক্য মুখ দিয়ে বেরিয়ে আসে, সেটা বলাই বাহুল্য। এই প্রেম, এই ভালোবাসা, ভাষার প্রতি যে শ্রদ্ধা বলে বোঝানো যাবে না। এটা অন্তর আত্মাই জানে যে নিজ মাতৃভাষার প্রতি কথক কতটা কতটা তিনি দুর্বল, কতটা তিনি নিজ মাতৃভাষার প্রতি দুর্বল হয়ে রয়েছেন, কতটা ভালোবাসেন। তারপরে আবারও বলছে, আমার আত্মা দুঃখ হয়ে ওঠে। অর্থাৎ কবি লাস্ট লাইনে আবারও দুঃখ প্রকাশ করলেন। কিভাবে? যখন আমি আমার নিজ মাতৃভাষাতে কথা বলতে পারি না, কথা বলতে পাই না, তখন আমার অন্তর আত্মা দুঃখে পরিপূর্ণ হয়ে যায়। অন্যের ভাষা তো ভালো লাগে না, আর নিজ মাতৃভাষা বলতে পাই না, কারণ যে আমি যে আমার মাতৃভাষায় কথা বলবো, আমার মাতৃভাষা তো ওরা বুঝে না। তাহলে আমার মাতৃভাষায় যদি কথা বলি, তাহলে ওরা তো বুঝতে পারছে না। ওরা যদি বুঝতে না পারে, তাহলে কাজের ক্ষেত্রে অসুবিধা আসছে। আর আমি ওদের মাতৃভাষা বলতে গিয়ে আমার অন্তর তৃপ্তি পাচ্ছে না, আমার অন্তর সুখ পাচ্ছে না, বিন্দু পরিমাণ সুখ পাচ্ছে না। যা পাচ্ছে তা হলো বেদনা, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা। তাই অন্যের মাতৃভাষায় কথা বলতে গিয়ে আমার অন্তরাত্মা কেঁদে উঠছে। আর নিজ মাতৃভাষা বলতে না পারার জন্য আমার প্রাণ ব্যাকুল হয়ে উঠছে, আমার হৃদয় যেন চূর্মাচূর হয়ে যাচ্ছে, একেবারে দুঃখে ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। কবি প্রত্যেকটা লাইনে লাইনে দুঃখ প্রকাশ করেছেন নিজ মাতৃভাষায় কথা বলতে না পারার জন্য, অন্যের মাতৃভাষায় কথা বলতে বাধ্য হওয়ার জন্য তিনি প্রকাশ করেছেন তার নিজের বেদনা, নিজের দুঃখ, কষ্ট। এই হচ্ছে আমাদের কবিতার আলোচনা। এই কবিতা থেকে তোমাদের সেকেন্ড টার্মে প্রশ্ন থাকবে, তোমরা এখান থেকে উত্তর করবে। তাই কবিতাটি ভালো করে পড়ে নেবে এবং যে অনুশীলনীগুলো রয়েছে অনুশীলনীগুলো বারবার দেখবে। তবে এখান থেকে আমি তোমাদের কয়েকটা কোশ্চিন আগেই আলোচনা করেছি, খুব ভালো কোশ্চিন। যেমন প্রথম একটি কোশ্চিন আমি বলেছিলাম যে
মাতৃভাষা কবিতাটি কে তর্জমা করেছেন? তাহলে এই প্রশ্নের উত্তরে বলতে হয় মাতৃভাষা কবিতাটি মল্লিকা সেনগুপ্ত তর্জমা করেছেন। যদি কবি এরকম প্রশ্ন হয় যে আমি তোমারই ভিতরে ফিরি, তাহলে কার ভেতরে কবি ফিরতে চেয়েছেন? তাহলে নিজ মাতৃভাষার ভেতরে, নিজ মাতৃভাষার ভেতরে ফিরতে চেয়েছেন, নিজ জন্মভূমিতে আসতে চেয়েছেন। তাহলে আজকের মতো এখানেই শেষ। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, এই কামনা রেখে আমি আজকের রকম শেষ করলাম।